হ্যালো ফ্রেন্ডস, ব্রেন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সিদ্ধার্থ হালদার তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা এসেছি। আপার প্রাইমারি টেটের সিলেবাসকে মাথায় রেখে আমরা আজকের যে বিষয়টি আলোচনা করব সেটা ইতিহাস। তোমরা জানো সোশ্যাল স্টাডিজ থেকে 60 নম্বর থাকে এখানে, সেখানে তোমরা পাবে ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং ইন্ডিয়ান পলিটি। তো এই চারটে বিষয়কে মাথায় রেখে সোশ্যাল স্টাডিজে ওয়েটেজ দেখলে আমরা বুঝতে পারবো ইতিহাস থেকে প্রায় 50% নম্বর কিন্তু তোমাদের ইতিহাস থেকে থাকবে। তো ইতিহাস আমরা যদি প্রথম থেকে জানতে চাই বা পড়তে চাই, তাহলে আমাদের জানতে হবে হিস্ট্রি অ্যাট এ গ্ল্যান্স বা এক নজরে ইতিহাস। এই এক নজরে ইতিহাসটা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে যে ইতিহাসের পুরো ব্যাকগ্রাউন্ডটাই বুঝতে পারবে। পিরিয়ডস অফ হিস্ট্রি মানে ইতিহাসকে আমরা কটা পর্যায়ে ভাগ করি: প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি এবং হিস্টোরিক্যাল পিরিয়ড। প্রি হিস্ট্রি এটাতে বাংলায় যদি আমরা বলি, এটা হবে প্রাগ ঐতিহাসিক ইতিহাস। প্রোটো হিস্ট্রি প্রায় ঐতিহাসিক ইতিহাস। আর হিস্টোরিক্যাল পিরিয়ড মানে ঐতিহাসিক পিরিয়ড, ঐতিহাসিক যুগ। তো কি বললাম? প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। এই ভাগগুলো আমাদের ঐতিহাসিকরা বিভিন্ন পর্যায়ের উপর ভিত্তি করে এই ভাগগুলো করেছেন। আমরা বলছি এটাকে আমরা প্রাগ ঐতিহাসিক বলছি কেন? প্রাগ ঐতিহাসিক বলার একটাই কারণ, এটা ঐতিহাসিক উপাদান পাওয়ার অনেক আগের ইতিহাস। মানে এই যুগের কোনো ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না। মিনস এই যুগের সমস্ত কিছু আমাদের শুধুমাত্র মাটি খুঁড়ে যে সমস্ত খনন করে পাওয়া যায়, যে সমস্ত জিনিস, তাদের উপর ভিত্তি করে এই যুগের ইতিহাস রচনা করা হয়। কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, তাই এটাকে আমরা প্রাগ ঐতিহাসিক যুগ বলে চিহ্নিত করেছি। এবার আসি আমরা প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রি মানে এর বাংলা তোমাদেরকে আমি বললাম এইমাত্র যে এটা হলো প্রায় ঐতিহাসিক যুগ। তো এক্ষেত্রে আমাদের মাটি খুঁড়ে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান তো পাওয়া গিয়েছে, এছাড়াও কিছু লিপি পাওয়া গেছে। সেই লিপিগুলো পাওয়া গেছে ঠিকই, কিন্তু তার পাঠোদ্ধার কিন্তু এখনো কোনোদিন সম্ভব হয়নি। তো এর লিপি পাওয়া যায়নি, তাই প্রাগ ঐতিহাসিক ইতিহাস। প্রোটো হিস্ট্রির লিপি পাওয়া গেছে কিন্তু উদ্ধার করা যায়নি, মানে পড়ে তার মানে বোঝা যায়নি, যার জন্য এটা হলো প্রায় ঐতিহাসিক যুগ। আর হিস্টোরিক্যাল পিরিয়ড মানে এটাই আমাদের মেনলি ঐতিহাসিক যুগ। এখানে প্রত্নতাত্ত্বিক উপাদান, লিখিত উপাদান সবকিছু পাওয়া গেছে এবং পড়ে তার মানে বোঝা গেছে। তাহলে এই হলো আমাদের তিনটে হিস্ট্রির পর্যায়। মোটামুটি তোমরা এইটুকু বুঝতে পারলে। এর পরবর্তী ক্লাসগুলোতে আবার যখন আমরা আলোচনা করব, সেগুলো আরো ডিটেলসে তোমাদের বলা হবে। জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড, মানে ইতিহাসের আউটলাইন বোঝানো হচ্ছে, তাই অল্প কিছুর মাধ্যমে তোমাদের একটা ধারণা দেওয়া। প্রি হিস্ট্রি বা প্রাগ ঐতিহাসিক যুগের আবার তিনটে পর্যায় আছে বা তিনটে যুগ আছে। একটা হলো প্যালিওলিথিক এজ, মানে প্রাচীন প্রস্তর যুগ। এই যুগটা 5 লক্ষ বছর আগে থেকে শুরু হয়ে 10,000 বছর পর্যন্ত এই যুগের ব্যাপ্তি। প্যালিওলিথিক এজ মানে প্রাগ ঐতিহাসিক যুগ। এখানে তোমরা বেঙ্গলি মিনিং এবং ইংলিশ মিনিং এই দুটোই তোমাদেরকে জানতে হবে। কেন বলছি? অনেক সময় পরীক্ষার খাতায় প্রাচীন প্রস্তর যুগও দিতে পারে, আবার প্যালিওলিথিক এজও দিতে পারে। সেটা বাংলায় লেখা
থাকবে, কোনো অসুবিধা নেই। বাংলায় প্যালিওলিথিক এজ দিতে পারে, আবার প্রাচীন প্রস্তর যুগ বাংলায় প্রশ্ন হলেও এরকম অনেক সময় দিয়ে দেয়। সেজন্য দুটো মানে আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, প্যালিওলিথিক এজ মানে প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক এজ মানে মধ্য প্রস্তর যুগ, আর নিওলিথিক এজ মানে নব্য প্রস্তর যুগ। তো এই যুগের ব্যাপ্তিগুলো আমি ছোট ছোট করে এখানে লিখে রেখেছি, আমি ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। প্যালিওলিথিক এজের বা প্রাচীন প্রস্তর যুগের ব্যাপ্তিটা তোমরা শুনলে যে 5 লক্ষ বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগের ব্যাপ্তি। মেসোলিথিক এজ মধ্যপ্রস্তর যুগ, এই মধ্যপ্রস্তর যুগ এই 10,000 বিসি থেকে আবার 4,000 বিসি পর্যন্ত এই মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগের ব্যাপ্তি। নিওলিথিক এজ এই 4,000 বিসি থেকে 1,000 বিসি পর্যন্ত নিওলিথিক এজ। এবং প্রোটোহিস্ট্রিটা বা প্রায় ঐতিহাসিক যুগকে আবার দুটো ভাগে আমরা ভাগ করছি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতা, ভেদিক সিভিলাইজেশন মানে বৈদিক যুগ। আবার এই বৈদিক যুগকে আমরা আর্লি বেদিক পিরিয়ড এবং লেটার বেদিক পিরিয়ড মানে আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, এই দুটো ভাগে ভাগ করছি। এবং হিস্টোরিক্যাল পিরিয়ড ঐতিহাসিক যুগকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করছি, এনসিয়েন্ট পিরিয়ড, মেডিয়েভাল পিরিয়ড এবং মডার্ন পিরিয়ড। এনসিয়েন্ট মিনস প্রাচীন যুগ, মেডিয়েভাল মিনস মধ্যযুগ এবং মডার্ন মিনস আধুনিক যুগ। তো এই এনসিয়েন্ট পিরিয়ডটা এটা হলো আমাদের ভারতীয় রাজা এবং হিন্দু রাজাদের সময়কাল, তাদের রাজত্বের সময়কাল। আমাদের হিন্দু রাজা শুরু হচ্ছে তোমাদের হর্যঙ্গ বংশ থেকে প্রায় শুরু হচ্ছে এবং মহাজনপদ থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে হিন্দু রাজাদের পিরিয়ড আমাদের মহান রাজা হর্ষবর্ধন, রাজা হর্ষবর্ধনের রাজত্বকালের সময় পর্যন্ত এসে শেষ হচ্ছে আমাদের প্রাচীন যুগ। মধ্যযুগ, মধ্যযুগকে মূলত আমাদের বৈদেশিক যে সমস্ত মুসলিম রাজারা আছে তাদের রাজত্বের সময়কাল বর্ণনা করা আছে, সেটাকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেগুলো হলো সুলতানি যুগ এবং মুঘল যুগ। এই দুটো যুগ নিয়ে আমাদের মধ্যযুগ বা ইসলামিক ইতিহাস বলে আমরা জানি। আর মডার্ন যুগ, মডার্ন যুগ আমাদের বা আধুনিক যুগটা শুরু হচ্ছে আমাদের ইংরেজদের যে 200 বছরের ভারতের রাজত্বকাল ছিল সেই পিরিয়ডটা হচ্ছে আধুনিক যুগ। ইংরেজরা বা ইউরোপীয়রা, শুধু ইংরেজরা নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত ইউরোপীয় কোম্পানিগুলো এসেছিল ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে এবং তাদের মধ্যে লড়াইয়ের ফলে শেষ পর্যন্ত ইংরেজরা বিজয়ী লাভ হয়েছিল এবং এই ইংরেজদের সময়কাল হলো আমাদের আধুনিক যুগ। এবং ইউরোপীয়দের ভারতে আগমন থেকে শুরু করে আমাদের ভারতের স্বাধীনতা পর্যন্ত এবং প্রায় এটা 1964 সাল পর্যন্ত আধুনিক যুগের ব্যাপ্তি। তাহলে এই গেল আমাদের এক নজরে ইতিহাস এবং আমাদের ইতিহাসের সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে শেষ আমাদের আধুনিক যুগ এবং বর্তমান যুগের যে ইতিহাস, এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা বুঝতে পারো। আচ্ছা, তোমরা ইতিহাসের যুগ বিভাগগুলো মোটামুটি বুঝতে পেরেছো, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। তার মধ্যে আজকের আমরা পড়ব প্রাচীন প্রস্তর যুগ। এই প্রাচীন প্রস্তর যুগের ব্যাপ্তি আমি তোমাদেরকে বলেছি, প্রাচীন প্রস্তর যুগের ব্যাপ্তি হলো 5 লাখ বিসি থেকে 10,000 বিসি। তো এই ব্যাপ্তির মধ্যে বা এই সময়কালে যে সমস্ত মানুষজন ছিল তাদের বৈশিষ্ট্য কি, তারা কিভাবে জীবনযাপন করত, ভারতের কোন কোন জায়গায় তারা বসবাস করত, এই সমস্ত বিষয়গুলো তোমরা এই 4টে পয়েন্টের মধ্যে বুঝতে পারবে। এই যুগের মানুষ প্রধানত নেগ্রিটো জাতির, অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীতে মানুষের আবির্ভাব কত বছর আগে? আমাদের এই পৃথিবীতে মানুষের আবির্ভাব প্রায় 2,60,000 বছর আগে,
2,20,60,000 বছর আগে, যেটাকে আমরা 2.6 মিলিয়ন বলতে পারি। তো সেটা আফ্রিকা মহাদেশে হয়েছিল। এবং 1.6 মিলিয়ন ইয়ার্স আগে আমাদের ভারতের মধ্যপ্রদেশের বরিতে প্রথম মানুষের আবির্ভাব হয়েছিল। এবং এই যে মানুষ আমাদের ভারতে প্রথম দেখা গিয়েছিল তারা হোমো ইরেকটাস জাতির। তখনও কিন্তু হোমো সেপিয়েন্স মানুষের আবির্ভাব হয়নি, হোমো ইরেকটাস। তো এগুলো জানতে গেলে তোমাদেরকে এই যে মানুষের আবির্ভাবের যে পর্যায়গুলো আছে সেগুলো জানতে হবে। তো সে বিষয়ে আমি যাচ্ছি না, এই জন্য তোমাদের হোমোসেপিয়েন্স, তার আগে হোমো ইরেকটাস, তারপরে রমাপিথিকাস, এই যে মানুষের ভাগগুলো আছে সেগুলো কোনো একটা নৃতাত্ত্বিক বইতে তোমরা দেখে নিতে পারো। আজকের আমরা যে বিষয়ে আলোচনা করছি সেটা হলো প্রাচীন প্রস্তর যুগ, এবং আমাদের ভারতে প্রথম যে মানুষের আবির্ভাব হয়েছিল তারা হচ্ছে হোমো ইরেকটাস। এবং প্রাচীন প্রস্তর যুগ পর্যন্ত আস্তে আস্তে তারা কিন্তু হোমোসেপিয়েন্স এসে গিয়েছিল। আমরা দ্বিতীয় পয়েন্টে দেখতে পাবে হোমোসেপিয়েন্স মানুষের আবির্ভাব, মানে প্রাচীন প্রস্তর যুগের প্রায় শেষের দিকে এসে হোমোসেপিয়েন্স মানুষের আবির্ভাব হয়েছিল। তো এই যুগের মানুষরা প্রধানত শিকারী ও খাদ্য সংগ্রাহক। শিকারী ও খাদ্য সংগ্রাহক বলা হচ্ছে কেন? এর কারণ হলো এই যুগের মানুষ তখনও পর্যন্ত চাষাবাদ বা পশুপালন এ সমস্ত কিছুর সঙ্গে পরিচিত হয়ে ওঠেনি। তাই তারা খাদ্য সংগ্রহ করত, মানে গাছের ফলমূল ইত্যাদি এগুলো সংগ্রহ করে গুহায় রাখত, এবং পশু শিকার ছিল এদের প্রধান খাদ্য। তাই এই যুগের মানুষরা কি নামে পরিচিত? শিকারী ও খাদ্য সংগ্রাহক নামে পরিচিত। এবং যে সমস্ত পশু শিকার করত তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, কিন্তু অস্ত্র কিন্তু পরের দিকে এসছে। পাথরের অস্ত্র সেগুলোও কিন্তু পরে এসছে। প্রথমের দিকে মানুষের কাছে কিন্তু শুধু পাথর ছিল, কোনো অস্ত্র ছিল না। এবং বড় বড় পাথর ছুঁড়ে ছুঁড়ে পশুদেরকে মারত, এবং সেই পশু শিকার করে তারা আনতো এবং সবাই খেত। সেই জন্য এই যুগের মানুষকে বলা হয় কোয়ারজাইড ম্যান। তো প্রাচীন প্রস্তর যুগের মানুষরা কেমন? 1 নম্বরে জানতে হবে নেগ্রিটো জাতি, 2 নম্বরে হোমোসেপিয়েন্স মানুষ, 3 নম্বর শিকারী ও খাদ্য সংগ্রহ, এবং তারা কোয়ারজাইড ম্যান নামে পরিচিত। তখনও পর্যন্ত পশুপালন বা চাষবাস এ সমস্ত তাদের কিন্তু অজানা। এবং ভারতের কোন কোন জায়গায় এই প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায় বা প্রাচীন এই সময়কালের বৈশিষ্ট্যগুলো মেলে, সেগুলো হলো সোন নদী, নর্মদা নদী এবং তুঙ্গভদ্রা নদী। এই সমস্ত নদীর যে সমস্ত উপত্যকাগুলো আছে, সেই সমস্ত উপত্যকা, মানে দক্ষিণ ভারতের ঠিক না, মধ্য ভারতের সোন নদী, নর্মদা নদী, তুঙ্গভদ্রা নদী, এগুলো দক্ষিণ ও দক্ষিণ মধ্য বলা যাবে ভারতের উপত্যকাগুলিতে। এবং ভীমবেটকা গুহা খুব একটা ইম্পর্টেন্ট নাম, ভীমবেটকা, যেটা মধ্যপ্রদেশে পাওয়া গিয়েছিল। তো এই ভীমবেটকা গুহাতে যে সমস্ত নিদর্শন বা যে সমস্ত ছবি পাওয়া গিয়েছিল সেগুলো সব কিন্তু এই প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন। তাহলে প্রাচীন প্রস্তর যুগ পড়তে গেলে বা প্রাচীন প্রস্তর যুগ জানতে গেলে আমাদের এই 4টে পয়েন্ট কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই যুগের মানুষ নেগ্রিটো জাতি, হোমোসেপিয়েন্স মানুষ, শিকারী এবং খাদ্য সংগ্রাহক এবং কোয়ারজাইড ম্যান, এবং এই যুগের নিদর্শন যে সমস্ত জায়গা ভারতে পাওয়া গেছে সেগুলো হলো ভীমবেটকা গুহা এবং সোন, নর্মদা এবং তুঙ্গভদ্রা নদীর উপত্যকা। আচ্ছা, প্রাচীন প্রস্তর যুগের পরে আমরা দেখতে পাবে তোমরা মধ্য প্রস্তর যুগ। এই যুগের ব্যাপ্তি 10,000 বিসি থেকে 4,000 বিসি। এই সময়কালের মধ্যে মানুষরা কেমন ছিল বা তাদের জীবনযাত্রা কেমন ছিল সেগুলো দেখতে পাবে। যে প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে এবং মধ্যপ্রস্তর যুগের শুরুতে মানুষ প্রথম গৃহপালন শুরু করে, মানে বিভিন্ন ধরনের পশুকে তারা পোষ মানিয়ে গৃহপালন শুরু করে। এই গৃহপালনের নিদর্শন আদমগড় এবং বাগারে ভারতের মধ্যে পাওয়া গেছে। আদমগড়টা হচ্ছে মধ্যপ্রদেশে এবং বাগার হচ্ছে
রাজস্থানে অবস্থিত। পরীক্ষাতে অনেকবার এই প্রশ্নটা এসছে যে ভারতের প্রথম কোথায় পশুপালন শুরু হয়, এবং সেটা হবে আমাদের মধ্যপ্রদেশের আদমগড়। এবং কোন যুগে মানুষ প্রথম গৃহপালন শুরু করে, সেটার উত্তর হবে মধ্যপ্রস্তর যুগ। এখানে কোন কোন জায়গায় মধ্যপ্রস্তর যুগের নিদর্শনগুলো পাওয়া গেছে সেগুলোর মধ্যে ভীমবেটকা এবং সোহাজি ঘাট হচ্ছে আমাদের উল্লেখযোগ্য। এটা হবে সোহাজি ঘাট। সোহাজি ঘাটটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত এবং ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। তো তোমাদের এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে ভীমবেটকা তো প্রাচীন প্রস্তর যুগেও পাওয়া গেছে, মানে ভীমবেটকাতে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে, আবার মধ্যপ্রস্তর যুগের নিদর্শন কিভাবে পাওয়া গেল? ভীমবেটকা এমন একটা গুহা, সেখানে বিভিন্ন ধরনের ছবি পাওয়া গেছে। যেমন প্রাচীন প্রস্তর যুগের ছবি পাওয়া গেছে, মানুষ যেমন বড় বড় পাথর ছুঁড়ে কোনো একটা পশুকে হত্যা করছে, সে ছবিও পাওয়া গেছে। আবার ছোটখাটো পাথরের বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র নিয়েও পশু শিকার করতেও দেখা গেছে। তো এই কারণে ভীমবেটকা এমন একটা গুহা যেখানে প্রাচীন প্রস্তর যুগেরও নিদর্শন পাওয়া যায় এবং মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়। আমরা যুগ বিভাগটা এইভাবে করছি যে প্রাচীন প্রস্তর যুগের মানুষের কাছে কোনো অস্ত্রশস্ত্র ছিল না, তারা বড় বড় পাথর ছুঁড়ত, পশুকে শিকার করত। মধ্যপ্রস্তর যুগে তারা তুলনামূলক ছোট পাথর ছুঁড়ত এবং পাথর দিয়ে ছোটখাটো অস্ত্র বানিয়েছিল। এই অস্ত্রগুলো এলো কিভাবে? দেখা গেল পাথর ছুঁড়তে গিয়ে কোনো পশুকে পাথর ছুঁড়তে গিয়ে হয়তো কোনো একটা পাথর ভেঙে গেল, এবং ভাঙার ফলে পাথরের যে ধারগুলো বা কিনারাগুলো এবড়ো খেবড়ো অবস্থায় থাকলো, এবং সেই পাথরটা আবার যখন তারা ছুটতে যাচ্ছে দেখছে সেই পাথরের মানে এবড়ো খেবড়ো অংশগুলো হাতে লেগে অনেক সময় তাদের হাত কেটে যাচ্ছে। তো তারা এটা থেকে একটা আবিষ্কার করলো যে এই পাথরের উপর অংশটা যদি এরকম মসৃণ না থেকে যদি এবড়ো খেবড়ো হয়, সেক্ষেত্রে পশুদেরকে আরো সহজে শিকার করা যাবে। এবং তারা সেগুলো কি ভাবলো, পাথর কেটে কেটে এবং এই পাথরের অংশগুলো এবড়ো খেবড়ো বানাতে শুরু করলো এবং সূচালো করতে লাগলো, যে কোনো পাথর যদি সূচালো হয় সেটা অনেক বেশি আঘাত হবে। সেই জন্য করলে সূচালো করে হয়তো বড় পাথর ভেঙে সেখানে টুকরো টুকরো করে ঘষতে 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 ছোট ছোট সূচালো জাতীয় পাথর বানালো। সেগুলোই ছিল তাদের মেন মধ্যপ্রস্তর যুগের অস্ত্রশস্ত্র। তাহলে মধ্যপ্রস্তর যুগে আমাদের এই 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে, যে প্রথম গৃহপালন শুরু হয়েছিল এবং পাথরের অস্ত্রশস্ত্র বানাতে শুরু করেছিল, এবং ভীমবেটকা মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের সোহাজি ঘাট, যেটা উত্তরপ্রদেশের প্রায় পাহাড়ের পাদদেশে অংশ, সেখানে এই মধ্যপ্রস্তর যুগের নিদর্শনগুলো পাওয়া যায়। আচ্ছা, 3টি প্রস্তর যুগের আমরা প্রাচীন প্রস্তর যুগ পড়লাম, মধ্যপ্রস্তর যুগ পড়লাম, এবার পড়ব নব্যপ্রস্তর যুগ। এই নব্যপ্রস্তর যুগে কিন্তু এসে মানুষ প্রথম আধুনিক জীবনযাপনের ধারণাটা পেয়েছিল। মিন্স প্রথম কৃষিকার্যের নিদর্শন পাওয়া গেছিল। মানে মানুষ শিকার এবং ফলমূল সংগ্রহের পরিবর্তে কৃষি কার্যের মাধ্যমে নিজেদের খাদ্য বা বাসস্থান সেগুলো সব শুরু করলো। তো এই কৃষি কার্যের নিদর্শন প্রথম কোথায় পাওয়া গেছে? কোলডিহাতে পাওয়া গেছে, মানে সেটা উত্তরপ্রদেশে, ইউপি লেখা আছে, মানে উত্তরপ্রদেশে অবস্থিত। তারপর মানুষ চাকা আবিষ্কার করেছিল। এই চাকা কিন্তু কোনো গাড়ির চাকা বা এই চাকা নয়, এটা প্রথম কুমোরের চাকা, যে চাকার মাধ্যমে মানুষ মৃৎপাত্র তৈরি করতে শিখেছিল। মানে নিজেদের সুবিধার্থে বাসনপত্র বা আসবাবপত্র এই সমস্তের জন্য, মাটির জিনিস তৈরি করার জন্য প্রথম চাকা আবিষ্কার করেছিল। এই চাকা আবিষ্কারের নিদর্শন প্রথম পাওয়া গেছে গুফরাল, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। এবং তারপরে মানুষ এই যুগে আবার নৌকা আবিষ্কার করেছে। মানে নব্যপ্রস্তর যুগটা খুব গুরুত্বপূর্ণ যুগ। এই যুগে মানুষ অনেক কিছু, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি দেখা গিয়েছে। চাষবাস করতে শুরু করেছে, চাকা আবিষ্কার করেছে, নৌকা আবিষ্কার করেছে, অনেক কিছু। এবং
আমরা যে সিন্ধু সভ্যতা পড়ি তার অনেক আগের সভ্যতা আমাদের ইতিহাসে প্রাচীন যুগের সভ্যতা একটা আছে, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতা কিন্তু নব্যপ্রস্তর যুগের সভ্যতা, এবং সিন্ধু সভ্যতাটা হলো ঠিক তার পরে ধাতুর যুগের সভ্যতা বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। এবং এই মেহেরগড় সভ্যতাতে কাঁচা ইটের বাড়ি পাওয়া গিয়েছিল, কিন্তু সিন্ধু সভ্যতাতে জানি আমরা তাদের পোড়া ইটের বাড়ি ছিল। তো এই কাঁচা ইটের বাড়ি, মেহেরগড় সভ্যতা, এগুলো সবই নব্যপ্রস্তর যুগের নিদর্শন। তো এ থেকে আমরা বুঝতে পারি মানুষ তাদের গুহা বাস বা গাছের উপর বাসস্থান এই সমস্ত বসবাস ছেড়ে ধীরে ধীরে কিন্তু একটু সভ্য সমাজ বা আধুনিক জীবনযাপনের জন্য কাঁচা ইট দিয়ে বাড়ি তৈরি করা শিখেছিল। তো এই গেল আমাদের মধ্যপ্রস্তর যুগ। এর পরবর্তীকালে শুরু হয় মানুষ এই পাথর বা এই সমস্ত জিনিস ছেড়ে আস্তে আস্তে ধাতুর সঙ্গে পরিচিত হতে শিখেছিল। তো এই আমাদের মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখেছিল সেটা হলো তামার ব্যবহার শিখেছিল, এবং ধীরে ধীরে তারপরে লোহার ব্যবহার শুরু হয়েছিল। এবং এই যে একটা সন্ধিক্ষণ, মানুষ পাথর এবং ধাতুর এই দুটো ব্যবহারের যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণের যুগটাকে বলা হয় তাম্রপ্রস্তর যুগ বা ক্যালকোলিথিক যুগ। মানে এই যুগে মানুষ পাথরও ব্যবহার করত এবং ধীরে ধীরে মানুষ ধাতুর ব্যবহার শিখছে। এই যুগটাকে আমরা বলি তাম্রপ্রস্তর যুগ। এবং সিন্ধু সভ্যতার যুগ বা তারপরে বৈদিক যুগ, এগুলো সম্পূর্ণ ধাতুর যুগ। এখানে পাথরের অস্ত্রশস্ত্র বা কিছুই ব্যবহার হতো না, সম্পূর্ণ ধাতুর ব্যবহার মানুষ শিখে গিয়েছিল। তো আজকের এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা শিখব প্রস্তর যুগের পরের যে বৈশিষ্ট্যগুলো, যে যুগগুলো পাবো আমরা, যেমন হচ্ছে সিন্ধু সভ্যতা বা বৈদিক যুগ। এই যুগগুলো আমরা পরবর্তীকালে পড়ব। আজকের এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।